সালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে পড়াশোনা করেছিলাম, আর আজকে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। তো টিস্যু সম্পর্কে তো মোটামুটি তোমাদের সবারই ধারণা আছে যে অনেকগুলো কোষ যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ করে তখন তাদেরকে টিস্যু বলা হয়। তো বহুকোষী প্রাণীদের দেহে কিন্তু টোটাল প্রায় 4 ধরনের টিস্যু দেখা যায়। এই 4 ধরনের টিস্যু দিয়ে মূলত প্রাণী দেহগুলো গঠিত হয়। এগুলো হচ্ছে আবরণী টিস্যু, তারপর পেশি টিস্যু, যোজক টিস্যু আর স্নায়ু টিস্যু। তো উদ্ভিদের টিস্যুর কোষগুলোর সাথে প্রাণীর টিস্যুর কোষের মধ্যে তেমন পার্থক্য নেই। তবে প্রাণী টিস্যুর কোষগুলো এক একটা এক এক ধরনের আকারের হয়, আয়তনের হয় এবং গঠনের হয়। অর্থাৎ প্রাণী টিস্যুর কোষগুলোর নির্দিষ্ট আকার আকৃতি বা আয়তন নেই, তবে এগুলো বাকি সবকিছু কিন্তু উদ্ভিদ কোষের মতোই। অর্থাৎ একসাথে অনেকগুলো কোষ মিলে একই ধরনের কাজ করে। তো আসো, সর্বপ্রথম আমাদের হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। তো এই আবরণী টিস্যুর কাজ হচ্ছে কি আমাদের দেহকে আবরণ করে, অর্থাৎ ঢেকে রাখে। তো দেখো, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরে আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। অর্থাৎ এই আবরণী টিস্যুগুলো মূলত আমাদের দেহের মধ্যে একটা আবরণ হিসেবে কাজ করে। আমাদের দেহের যে চামড়া বা ত্বক, সেই ত্বক কিন্তু এই আবরণী টিস্যু দিয়ে তৈরি। এছাড়া আমাদের যে মুখের ভেতরের অংশ, সেই মুখের ভেতরের অংশটাও কিন্তু এই আবরণী টিস্যু দিয়ে তৈরি। এছাড়া এই আবরণী টিস্যু দিয়ে আমাদের দেহের বিভিন্ন ধরনের গ্রন্থিও তৈরি হয়, এবং এই গ্রন্থিগুলো থেকেই কিন্তু বিভিন্ন ধরনের হরমোন, তারপর এনজাইম এগুলা খরিত হয়। তো আমাদের দেহের প্রায় 3টা বিশেষ বিশেষ জায়গা, যেগুলো হচ্ছে আমাদের ত্বক, আমাদের মুখের ভেতরের অংশ এবং আমাদের দেহের ভেতরের গ্রন্থিগুলো এই আবরণী টিস্যু দিয়ে তৈরি। তো এই আবরণী টিস্যুগুলো এইভাবে একটা ভিত্তির উপরে একের উপর আরেকটা সজ্জিত থাকে। তো এই ধরনের মোটামুটি একটা পরিবেশ সৃষ্টি হয় যে অনেকগুলো টিস্যু একটার উপর আরেকটা সজ্জিত হয়ে আমাদের ত্বক এবং ত্বক ছাড়াও আরো যে অন্যান্য আবরণী অংশ আছে সেগুলো তৈরি করে। এই যে দেখো, আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে এবং কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। অর্থাৎ এই যে আবরণী টিস্যুর যে কোষগুলো, সেগুলো একটার উপর একটা একটা পর্দার উপর সাজানো থাকে এবং এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। এর অর্থ কি, এই আবরণী টিস্যুগুলোর যে কোষগুলোর, সেই কোষগুলোর মাঝখানে কোনো তরল পদার্থ থাকে না। অর্থাৎ একটা টিস্যু তো অনেকগুলো কোষ দিয়ে তৈরি, কিন্তু এই টিস্যুর ভেতরে থাকা যে কোষগুলো, সেগুলোর মধ্যে কোনো ধরনের তরল পদার্থ বা ম্যাট্রিক্স থাকে না। তো এই টিস্যুর মেইন কাজই হচ্ছে দেহকে আবরণ করে দেহের ভেতরের এবং বাইরের যে অঙ্গগুলো সেগুলোকে রক্ষা করা। আর পাকস্থলী এবং অন্ত্র, অর্থাৎ আমাদের পাকস্থলী ছাড়াও আমাদের পেটের ভেতর যে অন্যান্য অঙ্গ আছে যেগুলো আমাদের খাদ্য হজমে সহায়তা করে, সেসব অঙ্গের আবরণী থেকে পাচক রস, অর্থাৎ যেসব রস আমাদের খাদ্য হজমে সহায়তা করে সেই ধরনের রস ক্ষরণে সহায়তা করে এই আবরণী টিস্যু। তো এরপর হচ্ছে পেশি টিস্যু। তো এই পেশি টিস্যু বলতে মূলত আমাদের দেহের যে মাংস, আমরা সেই মাংসগুলোকেই বুঝি, কারণ এই মাংসগুলোই মূলত পেশির কাজ করে। তো এই পেশি বা মাংস পেশিগুলোকে কিন্তু মূলত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ঐচ্ছিক পেশি, অর্থাৎ যেই পেশিগুলোকে আমরা নিজেদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি, যেমন আমাদের হাতের পায়ের পেশি। তারপর হচ্ছে অনৈচ্ছিক পেশি, যে পেশিগুলোকে আমরা নিজেদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি না, যেমন আমাদের যে পাকস্থলী, সেই পাকস্থলীর পেশিকে কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না। তারপর হচ্ছে হৃৎপেশি, আমাদের হৃৎপিণ্ড যে পেশি দিয়ে গঠিত সেটাকে বলা হয় হৃৎপেশি। তো এরপর হচ্ছে ঐচ্ছিক পেশি। তো এই ঐচ্ছিক পেশিটা কি, আমরা যখন আমাদের কনুইটাকে বাঁকা করি তখন আমাদের এই হাতের যে উপরের অংশ, অর্থাৎ ঊর্ধ্ব বাহু, সেই ঊর্ধ্ব বাহুর সামনের দিকের যে পেশি সেটা সংকুচিত হয়ে সেই বাহুটাকে, অর্থাৎ আমাদের হাতের যে নিচের অংশটা সেটাকে টেনে নেয়, এবং এর ফলে আমরা আমাদের হাতকে উপরে উঠাতে পারি। আবার এটা যদি আমাদের পা হয়, তো আমাদের পায়ের উপরের অংশে আমাদের এখানে পেশি থাকে, যে পেশিগুলো আমাদের পায়ের নিচের এই অংশটাকে টান দেয়। তো টান দেওয়ার ফলে আমাদের যে হাঁটু, সেই হাঁটুটা ভাঁজ হয়ে এদিকে আসে। তো এই ধরনের পেশি, অর্থাৎ যেগুলোকে আমরা আমাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি, সেগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। তো মানব দেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এটা ইম্পর্টেন্ট যে মানব দেহে কোন ধরনের পেশির সংখ্যা বেশি। মানব দেহে কিন্তু ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। আর এই ঐচ্ছিক পেশি কিন্তু হাড়ের সাথে লেগে আমাদের দেহের গঠনে সহায়তা করে এবং আমাদের দেহকে নড়াচড়া করতে সহায়তা করে, এবং এই কারণেই এই পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়। তো একটা জিনিস ক্লিয়ার করে দিই যেন কনফিউশন সৃষ্টি না হয়। দেখো, আমাদের যে ঐচ্ছিক পেশি, সেই ঐচ্ছিক পেশিগুলোকে কিন্তু কঙ্কাল পেশি বলা হয়,
এবং এটা কিন্তু পেশি টিস্যুর অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের দেহের যে কঙ্কাল অর্থাৎ যে হাড়, সেই হাড়গুলো কিন্তু ঐচ্ছিক পেশির অন্তর্ভুক্ত না বা পেশি টিস্যুর অন্তর্ভুক্ত না, সেগুলো হচ্ছে যোজক টিস্যুর অন্তর্ভুক্ত। তো কঙ্কাল পেশি একটা জিনিস, আর কঙ্কাল কিন্তু আলাদা জিনিস। কঙ্কাল যদি বলে তাহলে সেটা কিন্তু যোজক টিস্যুর অন্তর্ভুক্ত, আর যদি বলে কঙ্কাল পেশি তাহলে সেটা কিন্তু পেশি টিস্যুর অন্তর্ভুক্ত। তো এই জিনিসটা কনফিউশন সৃষ্টির জন্য না হয় তাই ক্লিয়ার করে বলে দিলাম। তো এরপর হচ্ছে অনৈচ্ছিক পেশি। তো অনৈচ্ছিক পেশি নাম থেকেই বোঝা যাচ্ছে যে যেসব পেশিগুলোকে আমরা নিজেদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না সেগুলোই হচ্ছে অনৈচ্ছিক পেশি। যেমন আমাদের খাদ্য নালীতে থাকা, যে খাদ্য পরিবহনের দায়িত্বে থাকা অন্ত্রের যে পেশিগুলো, অর্থাৎ আমাদের গলার নিচের অংশ থেকে শুরু করে আমাদের পাকস্থলী, তারপর আমাদের পাকস্থলী ছাড়াও আরো যে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, সেগুলো সবই কিন্তু এই অনৈচ্ছিক পেশির অন্তর্ভুক্ত। এছাড়া আমাদের দেহের আরো বিভিন্ন জায়গায় কিন্তু এই অনৈচ্ছিক পেশি আছে, তবে সবচেয়ে বেশি কিন্তু ঐচ্ছিক পেশি। এবং এই অনৈচ্ছিক পেশির উপরে কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমরা এদেরকে আমাদের ইচ্ছা মতো সংকুচিত করতে পারি না, তাই এদেরকে অনৈচ্ছিক পেশি বলা হয়। তো এরপর হচ্ছে হৃদপেশি। তো এই হৃদপেশিগুলো হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। তো এদেরকে বিশেষ বলার কারণ হচ্ছে কি, এরা নিজেদের ইচ্ছা মতো চলে, তবে এদের একটা নির্দিষ্ট ছন্দ আছে। এই যে দেখো, এই পেশি নিজ ছন্দ বা পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহে রক্ত সঞ্চালন করে। এই যে হৃদপেশি, এই হৃদপেশি দিয়ে কিন্তু শুধুমাত্র আমাদের হৃৎপিণ্ডই গঠিত, অর্থাৎ আমাদের সারা দেহের আর কোথাও কিন্তু এই হৃদপেশি থাকে না, শুধু আমাদের হৃৎপিণ্ডই এই হৃদপেশি দিয়ে গঠিত। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, এই হৃদপেশিগুলো কিন্তু দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো। এটা আসতে পারে যে আমাদের এই হৃদপেশিগুলো দেখতে কোন পেশির মতো। হৃদপেশিগুলো দেখতে কিন্তু ঐচ্ছিক পেশির মতো, তবে এর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এটা ইম্পর্টেন্ট যে দেখতে কোন পেশির মতো, ঐচ্ছিক পেশির মতো, আর কাজ কোন পেশির মতো, অনৈচ্ছিক পেশির মতো। তবে এটাকে বলা হয় কি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, কারণ এই পেশিগুলোর নিজস্ব ছন্দে পরিচালিত হওয়ার ক্ষমতা আছে। তো এই যে দেখো, এখানে পেশির কতগুলো কাজ দেওয়া আছে। এই 4টা কাজ তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা, কারণ পরীক্ষায় আসতে পারে যে পেশির কাজগুলো লেখো, তোমাদের সৃজনশীলের খতে আসতে পারে। তো তখন এই কাজগুলো যদি তোমরা পয়েন্ট আকারে লিখে দাও তাহলে কিন্তু টিচাররা ভালো নাম্বার দিবে। তো দেখো, পেশির প্রথম কাজ হচ্ছে কি, দেহের আকৃতি দান করে। অর্থাৎ এই পেশিগুলো আমাদের দেহকে একটা সুনির্দিষ্ট আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে। এবং এই পেশিগুলো আমাদের যে হাড় বা অস্থি, সেই হাড় বা অস্থির সাথে লেগে আমাদের এই হাড় বা অস্থিকে নড়াচড়া করতে সহায়তা করে। তো তোমাদেরকে আরো একটা ইন্টারেস্টিং তথ্য বলে রাখি, যে এই যে আমাদের পেশি বা মাসেল, এবং এই মাসেলের সাথে যদি আমাদের হাড় বা অস্থি, ইংরেজিতে বলা হয় বোন, তো এই বোন যদি যুক্ত হয়, তখন এই পেশির সাথে আমাদের বোন বা হাড় যে জিনিসটার মাধ্যমে যুক্ত হয় সেটাকে বলা হয় টেন্ডন। অর্থাৎ হাড়ের সাথে যখন আমাদের পেশিগুলো যুক্ত থাকে, সেটা যুক্ত থাকে এই টেন্ডনের মাধ্যমে। কিন্তু আমাদের যদি দুইটা হাড় যুক্ত থাকে বা অস্থি, আমাদের যদি দুইটা অস্থি বা হাড় যুক্ত থাকে, তখন কিন্তু সেগুলো যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে। অর্থাৎ দুইটা বোন যদি যুক্ত থাকে, তখন কিন্তু সেগুলো লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। তো এই দুইটা তথ্য তোমাদের বলে রাখলাম, যে আমাদের যখন একটা পেশি কোনো একটা অস্থির সাথে যুক্ত হয় তখন কিন্তু সেটাকে বলা হয় টেন্ডন, কিন্তু যখন একটা অস্থি অন্য একটা অস্থির সাথে যুক্ত হয় তখন সেগুলো লিগামেন্ট দিয়ে যুক্ত হয়। তো এই যে দেখো, আমাদের পেশিগুলো আমাদের নড়াচড়া ও চলাচলে সহায়তা করে, এবং এই পেশিগুলো কিন্তু আমাদের দেহের যে ভেতরের অঙ্গ সেগুলোকে রক্ষা করে। প্লাস আমাদের এই হৃদপেশি কিন্তু আমাদের সারা দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। তো এই পেশির যে ইম্পর্টেন্স সেগুলো অবশ্যই পড়ে রাখবা, এগুলো পরীক্ষায় আসতে পারে। এবং এর সাথে তোমাদের 3টা পেশির যে ব্যাখ্যা, যে ঐচ্ছিক পেশি জিনিসটা কি, তারপর অনৈচ্ছিক পেশি কি, হৃদপেশি কি, এদের সম্পর্কে তোমার কতে আসতে পারে, অথবা খতে বলতে পারে যে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির তুলনা করো, অথবা অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশির মধ্যে পার্থক্য কি। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ যোজক টিস্যু থেকে পড়াশোনা করব। তো তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।